প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত ৮টা ২০ থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমি খবর নিছি, জেরিন আমার এলাকার মাইয়া। কি? জেরিনের পুরো পরিবারের আমি চিনি। অগ পরিবারের একটা মানুষও ভালো না, সব খারাপ। তাই এই কথা তুই আমাকে আগে বলবি না যে তুই জেরিনের পুরো ফ্যামিলিরে চিনিস? আচ্ছা ঠিক আছে, বুঝলাম সব খারাপ, কিন্তু জেরিন তো ভালো। এটারে কয় অন্ধ ভালোবাসা। জেরিনের ছোট বোনরে ভালোবাসা আমার এক বন্ধু ঘর বাড়ি ছাড়া দুনিয়া ছাড়ছে কিনা এটা জানি না, আর তুই সেই জেরিনের লগে সম্পর্ক করছস। মিন্টু, তুই কিন্তু এখন রিয়্যাক্ট করতেছিস। আচ্ছা মানলাম জেরিনের ফ্যামিলি খারাপ, বুঝলাম ওর 14 গোষ্ঠী মাফিয়া, তাতেও না আমার কিচ্ছু যায় আসে না। আমি জেরিনকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি জেরিনকে বিয়ে করব। রাত ১১টা ৩০ সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী তিমির নন্দী। শুভ দুপুর দাদা। শুভ দুপুর। স্বাধীনতার মাসের অনেক অনেক শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদের সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা স্বাধীনতা দিবসের। এই যে স্বাধীনতার মাস বা ২৬শে মার্চ, এই যে স্বাধীনতার যে দিনটি, এই দিনটি যখন আসে তখন কি নতুন করে সেই পুরনো কথাগুলো একবার হলেও মনে পড়ে যায়? নিশ্চয়ই, মানে মনে তো হয় এই সেদিনের ঘটনা। ৫৪ বছর প্রায় না, তো সেই সময় ছোট ছিলাম, ক্লাস 10-এ পড়তাম। মানে যুদ্ধে যাবো ওটা তো ভাবিও নি। আর অস্ত্র হাতে যুদ্ধ করতে চেয়েছিলাম, সেখানে মায়ের কারণে চলে গেলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তো এগুলি সব কত গল্প, কত ঘটনা। আচ্ছা, এই যে স্বাধীনতার মাসের বা আমাদের এই সময়কার যে তরুণ প্রজন্ম আছে, তারা আসলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় দিবস, এই বিষয়গুলোকে আপনি তো কাছ থেকে দেখেন, কারণ তাদের সাথে কাজ করেন, গানের জন্য আসলে কাজ করতে হয় তাদের সাথে। তারা আসলে কিভাবে অনুভব করে, তারা আসলে কিভাবে দেখে বিষয়টিকে? আমি যাদের সাথে ওঠা বসা করেছি, নতুন প্রজন্মের শিল্পী বহুজনের সাথেই আমি ওঠা বসা করেছি। আমার সুরে তারা গান করেছে, আমাকে ভীষণ শ্রদ্ধা করে। তো তাদের যেটা দেখলাম যে তারা যুদ্ধে যেতে পারেননি, এখানে ওদের একটা আক্ষেপ আছে যে আমি কেন সেই সময় জন্ম নিলাম না, আমি কেন সেই সময় যুদ্ধে যেতে পারলাম না। এই আক্ষেপটা কিন্তু তাদের মধ্যে আছে। ফলে আমরা যখন তাদের পাশে দাঁড়াই বা বসি, তখন ওরা মানে চাঁদ পাওয়ার মতোই আনন্দিত হয় এবং আমাদেরকে সেইভাবেই শ্রদ্ধা জানায় যে আপনারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আপনি আমার পাশে বসে আছেন, আপনি আমার গান শুনছেন, বা আপনার সাথে আমি কথা বলছি, বা আপনার সাথে আমি সংস্পর্শ আসতে পারছি। এই যে জিনিসগুলি ওদের মধ্যে কিন্তু বিপুল পরিমাণে আমি দেখেছি। সেই জন্য এই যে আক্ষেপটা যে আছে, এটা কিন্তু একটা ভালো দিক আমি মনে করি। যে হ্যাঁ, তার মানে কি যে দেশকে ভালোবাসা এবং দেশাত্মবোধকে ভেতরে লালন করা, এই জিনিসটা ওরা কিন্তু করছে। যদিও আমি বলি যে
দেশের গান হয়তো কম হয়। আসলে কমার্শিয়ালি চিন্তা করলে তো দেশের গান কম হয়, তাই না? সবাই চিন্তা করে একটু আধুনিক রোম্যান্টিক গান করলে পারে সেটা হয়তো ভিউয়ার্স বেশি হবে। এখন তো ভিউয়ার্সের ব্যাপার, এখন তো অ্যালবাম ট্যালবাম আর এগুলো সব নেই, না ক্যাসেট না সিডি, কোনো কিছুই নেই। তো এগুলি মানে কমার্শিয়ালি যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে শুধু দেশ গানগুলি হয়তো তারা নতুন কোনো গান করছে, কিন্তু সেটা ডিসেম্বর বা মার্চে বিশেষ কোনো দিবস উপলক্ষে, এই উপলক্ষে তারা গাইছে। কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে দেশপ্রেম নেই, দেশপ্রেম আছে বলেই গাইছে, তাই না? কিন্তু যখন এখানে আসলে বাণিজ্যিকীকরণের বিষয়টি চলে আসে তখন ওই প্রথাগত জায়গা থেকে দিবসকে উপলক্ষ করেই গানগুলো আসলে রিলিজ করতে হয়, কারণ শ্রোতা দর্শকরা কোন ধরনের গানগুলোকে নিচ্ছেন সেই বিষয়টিও তো মাথায় রাখা প্রয়োজন। হ্যাঁ নিশ্চয়ই, না আমি সেই জন্যই বললাম যে তার ওরা যখন গাইছে তার মানেই হচ্ছে দেশপ্রেমটা আছে একদম। আর আমাদের যে সাদেমালা বেতার কেন্দ্রের গানগুলি ওরা কিন্তু জানে না তা নয়, দেখা যাচ্ছে যে রিয়েলিটি শোগুলিতে হয়তো কোনো কোনো জায়গায় তারা গাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই গানগুলি কিন্তু স্টেজেও গাওয়া উচিত। হয়তো গাচ্ছে, আমরা হয়তো শুনতে পাচ্ছেন সবসময়, তো সবাইকে নজরে রাখা যায় না বা জানা যায় না। তো আরও কিছু মানে অপ্রকাশিত না, অপ্রচলিত গান হয়তো আছে সাদেমালা বেতার কেন্দ্রের। বলছিলাম যে সেগুলিকে বের করে নিয়ে আসার কিন্তু দায়িত্ব নতুন প্রজন্ম শিল্পীদের। এবং একটি গান যদি তারা গাইতে চায়, আমি যেমন একটি গানের জন্য একজনকে বললাম তুমি আমাদের ওই আর্টিস্টের সাথে যোগাযোগ করো, কারণ তিনি গানটি করেছিলেন এবং তোমাকে আমার মনে হয় তিনি যদি সাহায্য করেন তোমাকে একদম সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। তো এই জিনিসগুলি আমি করি, আমি এটা বলি, হ্যাঁ, মানে যাতে সঠিকভাবে সে শিখতে পারে। ঠিক তেমনি আমরা যতদিন বেঁচে আছি ওরা যদি আমাদের কাছে আসে, যেমন জাগরণের গানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটাতে আছে যে গোবিন্দ হালদার লিখেছেন গণসমুদ্রে, কিন্তু জাগরণের যে সিডি সেখান থেকে বলছে জনসমুদ্রে। এখন হচ্ছে কি নতুন প্রজন্মের শিল্পীরা সবাই জনসমুদ্রে গাচ্ছে, মানে আমার মনে করি যে ম্যাক্সিমাম সবাই কিন্তু জনসমুদ্রে, কারণ এটা বের হয়ে গেছে অলরেডি, এটা ইউটিউবেও এখন আছে। তো শব্দটি কিন্তু ভুল, গণসমুদ্রে হবে, কিন্তু সবাই গাচ্ছে জনসমুদ্রে। আমরা যখন ওদের সাথে গান করি, যখন ওরা এই ভুলটা গায় তখন আমরা ঠিক করে নিই যে কথাটা এরকম হবে। ঠিক তেমনি গানের সুর, গানের কথা ভুল থাকলে আমরা সেটা সাহায্য করতে পারি। আমি সেই জন্যই বলি যে এখনো যারা আমরা বেঁচে আছি তা আমাদের কাছে আসতে পারে, আমরা হয়তো কিছু দেখিয়ে দিতে পারি। জি, 1971 সালে 26শে মার্চ কোন গানটি গিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 26শে মার্চ তো তখনও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুধু 71 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তখন ইয়ে করেছে, তখন তো আমরা জয়েন করিনি। এটা কালুরঘাট থেকে 30শে মার্চ পাকিস্তানিরা বোম্বিং করলো, বোম্বিং করে মানে ইয়ে করে দিল। তো ওখানে যে ট্রান্সমিটারটা ছিল ওইটা মানে কোনো ক্ষতি হয়নি দেখে ওখান থেকে মানে 10 জন আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন ওখানে, ইঞ্জিনিয়ার ছিলেন এবং সংগঠক যারা ছিলেন, তাদের 10 জন ওনারা এখান থেকে আগরতলা থেকে তারপরে কলকাতার বালিগঞ্জে নিয়ে যান। আমি কলকাতার বালিগঞ্জে গিয়ে আমি জয়েন করেছি এবং 16 ডিসেম্বর পর্যন্ত আমি ছিলাম। আর একটা জিনিস হলো, অনেকে হয়তো মনে করতে পারে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ওখানে সবাই হয়তো আমরা ছিলাম, অনেকে হয়তো ভাবতে পারেন সেটা। ছিলাম বলতে যখন আমরা প্রতিদিনই যাতায়াত করতাম, কিছু কর্মকর্তা কিছু শিল্পী তারা একটা দোতলা বাড়ি ছিল, যার কারণে সবার তো ওখানে জায়গা হবে না, এই কারণেই যে যেভাবে পেরেছে মানে ওনারা কয়েকজন ওখানে ছিলেন আর বাকিরা সব আসা যাওয়ার মধ্যে ছিলেন। বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় থাকতেন বা কলকাতার বাইরে থাকতেন। আমি যখন প্রথমে ছিলাম কলকাতায়, এরপরে কলকাতার বাইরে, আগে ছিলাম নারকেলডাঙ্গায়, তারপরে চলে গেলাম হলো নিউ ব্যারাকপুর, সেখান থেকে আসতাম। তো এইভাবে শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাতায়াত করেছেন। কিন্তু অনেকে মনে করতেন যে হয়তো সবাই ওইখানেই থাকতো না, আসলে তা না, ঘটনাটা তা না। সেটাই, মানে একটা কল্পনার জায়গা থেকে অনেকে মনে করেন। আমি অনেকের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে ওনারা মনে করছেন যে আমরা সবাই একসাথে ওইখানে ছিলাম বলতে হ্যাঁ
আমরা একসাথে গান করেছি কিন্তু ছিলাম না, মানে রাত্রে থাকার ব্যাপারটা ওটা ছিল না, আসা যাওয়ার মধ্যে ছিল আসা যাওয়ার বিষয়টি। মধ্যে ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই সময়ে গণজাগরণের যে গানগুলো ছিল সেগুলো মানুষকে ভীষণ রকমভাবে প্রভাবিত করেছিল। আসলে যে সময়টাতে দেশের মানুষজন একটা অস্থিরতার মধ্যে থাকে, তাকে পথ দেখানোর জন্য গণজাগরণের গানগুলো ভীষণভাবে প্রয়োজনীয়। আপনি কি মনে করেন এই সময়টাতে আসলে গণজাগরণের গানগুলো আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসা দরকার আরও একবার? অ্যাকচুয়ালি এটার শুধু এখন না, এটা সব সময় প্রয়োজন। কারণ এই গানগুলি তখন সাধারণ মানুষকে যেভাবে উজ্জীবিত করেছে, বীর মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করেছে। বিজয় দিবস অনুষ্ঠানে দেখা গেছে যে আমরা গান করতে গেছি, গান গিয়ে স্টেজ থেকে নেমেছি, বীর মুক্তিযোদ্ধা বুকের মধ্যে টেনে নিয়ে সে কি কান্না, মানে সবাই খুব ইমোশনাল হয় সেই সময়কার স্মৃতি মনে করলে। বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদেছে, বলেছে যে আপনাদের এইসব গানগুলি আমাদেরকে কীভাবে উজ্জীবিত করে বাঁচিয়ে রেখেছে। আমার মনে পড়ে তখনও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যায়নি, বাগুয়া নামে একটা গ্রামে, এটা কুড়িগ্রাম জেলার মধ্যে পড়ে, ওইখানে সারা রাত গ্রাম পাহারা দিতাম লাঠি হাতে। তো সেখানে যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম, কিন্তু হঠাৎ হঠাৎ হয় না যে ইয়েটা পাচ্ছি না, ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাচ্ছে না, তখন মনে হতো কই গেল, মানে ওটা না শুনলে যেন মনে শান্তি পাচ্ছি না। আবার অধিবেশন শেষ হয়ে গেলেও যেন যা শেষ হয়ে গেল, মানে এই যে ব্যাপারটা ছিল, মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের পাশে ছিল সবসময়। তো এখান থেকে একটা বল পাওয়া যেত, শক্তি পাওয়া যেত। হ্যাঁ, সেটাই। আর এটা খুবই সত্যি যে মুক্তিযুদ্ধে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা কিন্তু প্রথম মুক্তিযুদ্ধটা শুরু করে। তো এর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। সারা পৃথিবীতে আমি জানি না কোথাও এরকম আছে কিনা যে একটা বেতার যন্ত্র যুদ্ধ করেছিল মহান স্বাধীনতার যুদ্ধে। কত বড় একটা প্রভাব ছিল। দাদা একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাই। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। গানটি আবুল কাসেম সন্দীপের লেখা এবং সুজয় শ্যামের সুর করা গান। শ্যামদা কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আর সন্দীপ ভাই তো অনেক আগেই গেছেন, আমাদের গভীর শ্রদ্ধা জানাই। আসলে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেকেই এই পর্যন্ত চলে গেছেন আমাদের ছেড়ে। এখন একেবারেই মুষ্টিমেয় আমরা কয়েকজন আছি, তার মধ্যে আবার অনেকে আছেন টেলিভিশনের পর্দায় তাদেরকে দেখা যায়, আর কিছু কিছু শিল্পী আছেন যাদেরকে দেখা যায় না। মাঝে আমি একবার খুব চেষ্টা করেছিলাম তাদেরকে তুলে আনবার জন্য। আমি কিন্তু সর্বকনিষ্ঠ শিল্পী ছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। আমি অনেককে অনেক চ্যানেলে আমি বলেছি যে আমাদেরকে মানুষ চেনে, যাদেরকে চেনে না অথচ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাদের অবদান ছিল, সেটা শিল্পী হতে পারে, কলা কৌশলী হতে পারে, আমি তাদেরকে কিন্তু উপস্থাপন করেছি। আমি বলে বলে আবার শিল্পীদেরকেও নিয়ে এসে আমি উপস্থাপনা করে তাদেরকে দিয়ে গাইয়েছি। এই জিনিসগুলি সবাই যদি আমরা একাত্ম হয়ে যদি এভাবে যদি কাজ করি, তাহলে মানে একে অন্যের পরিপূরক হয়ে যদি কাজ করতে পারতাম, সেটা আসলে সব সময়ের জন্যই ভালো, শুধুমাত্র সেই সময়ের জন্য না। মানুষকে তো চিনতে হবে। আসলে আমরা কয়েকটা মুখ হয়তো দেখা যাচ্ছে টিভি পর্দায় সবসময় ঘুরছি, হ্যাঁ, ঘুরে ফিরে একই মুখ। বাদে আমাদের বাদেও তো আরো শিল্পী আছে, কলা কুশলী, তাদেরকে এনে কিভাবে সেই সময় তারা এই ট্রান্সমিটারটি নিয়ে চলে গেলেন আগরতলা, বা সেখান থেকে কিভাবে বালিগঞ্জে কিভাবে সম্প্রচার হতো, অনেক ইতিহাস জানার আছে। আমি সবসময় এটা বলেছি। জি দাদা, এই সময়টা আসলে আপনার কিভাবে কাটে? মানে সকাল থেকে যদি রাত পর্যন্ত চিন্তা করি, একটা সময় তো আসলে একদম দম ফেলবার মতন সময়টাও ছিল না, এত বেশি ব্যস্ত ছিলেন। এখন তো কিছুটা হলেও একটু অবসর আছে জীবনে। আমি এটা কিন্তু ব্রেকডাউনটা হলো কিন্তু কোভিড থেকে।
যখন কোভিড শুরু হলো তারপর থেকে কিন্তু আস্তে 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 ব্যস্ততাটা কিন্তু একটু একটু করে কমতে কমে থাকলো। গেল। হ্যাঁ, এখন আসলে আমি তো শিক্ষকতা করি, আমি প্রতিদিন ভোর 6টার সময় উঠি। তো আমি ব্রেকফাস্ট করে আমি স্কুলে চলে যাই শিক্ষকতা করতে। আমি আসি, আমার পিয়ানো বাসায় আছে, যেহেতু 2-4 জন স্টুডেন্ট আসে, তারা পিয়ানো শেখে, তো এইভাবে যায়। আর মাঝখানে কিছুদিন আগেও, অর্থাৎ কয়েক মাস আগের কথা বলছি, যে আমি মনে মনে ভেবে নিলাম যে আমার তো বয়স হয়ে গেছে, এখন তো গান বাজনা আমাকে দিয়ে হবে না, অর্থাৎ গায়ক হিসাবে আর আমি মনে হয় যে আর ফিট না। এটা আমি ফিল করি মাঝে মাঝে, যে এখন নতুন প্রজন্মকে দিয়ে গান করাতে হবে। তো আমার সুরে বেশ কিছু গান আমি নতুন প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাওয়ানো শুরু করেছিলাম। হ্যাঁ, শুধু যে নতুন প্রজন্ম তা নয়, পুরনো প্রজন্ম আমার সিনিয়রও আছেন, আবার সমসাময়িক যারা, তাদেরকে দিয়েও গান করানোর চেষ্টা করেছি। যে আর যাই হোক, যে আমার সুর করা কিছু গান থাকুক। আর মজার ব্যাপার, সুর করা শুরু করেছি কিন্তু সেই 71-এ, জি, ওই স্বাধীনতা বেতার কেন্দ্রে যখন ছিলাম তখন থেকেই আমার এই সুর করা শুরু। অনেক গান আছে রেডিও টিভিতে, অনেক গানই প্রচারিত, অনেক শিল্পীই করেছেন, জব্বার ভাই, সুবীর দা, রফিকুল আলম, আবিদা সুলতানা, জিনাত রেহানা, মানে তখনকার বড় বড় শিল্পী থেকে শুরু করে অনেকেই আমার সুরে গান, এক নতুন প্রজন্মের শিল্পীদের। তা আমি চাই, হ্যাঁ, এমন বড় কিছু আমি চাই না, যে বিখ্যাত সুরকার এরকম কিছু চাই না। আমার সুরে কিছু শোনার মতো গান থাকুক, মানে কিছু সৃষ্টি রেখে যেতে চান, এটাই বিষয়। আমার সুরে কিছু গান, শোনার মতো কিছু গান। শোনার মতো গান মানে সবই তো গান আমরা শুনি, তাহলে শোনার মতো গান কি? আমার সুর যেগুলি আমি করি, সেগুলি আমি চাই যে শিল্পী গাইবে এবং যে শিল্পীরা শুনবে, তারা যেন আমার গানের থেকে কিছু শিখতে পারে। আচ্ছা, আমি যেমন উচ্চারণ শিখেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান থেকে, মান্না দের গান থেকে, সুরের যে কারুকাজ, সুরের যে ভেরিয়েশন, আমি সলিল চৌধুরীরটা শুনে শিখেছি, আমি মান্না দেরটা শুনে শিখেছি, এই ভেরিয়েশনগুলি। যেটা আমি চেষ্টা করি যে আমি আমার মতো করে ওরকম ভেরিয়েশন আনতে পারি কিনা। দেখা যায় যে আমার অন্তরে একটা সুর করলাম, সেকেন্ড টাইম যখন রিপিট হচ্ছে সুরটা ঘুরে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে যে একটা গান শেষ হচ্ছে, শেষটা কিন্তু শুরুতে যেরকম ছিল সেরকম না, একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, হঠাৎ করে বদলে যাচ্ছে। এটার মধ্যে একটা চমক আছে। এই যে আপনি বলছিলেন যে এই সময়টা আসলে আপনার কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে শিল্পী হিসেবে আপনি ফিট ইন করছেন না, এখন নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে দিয়ে গান গাওয়াতে হবে। এটা কি কখনো একটু আক্ষেপ তৈরি করে, একটু কষ্ট লাগা দেয়? একটা শিল্পী সত্তা ভেতরে লালন করছেন, কিন্তু আসলে শিল্পী হিসেবে ফিট ইন করছেন না। একদম না, একদম না। কারণ এটা হলো প্রকৃতির নিয়মে হয়, ঠিক আছে? যে একটা সময় আমার যে ভয়েস ছিল, আমি এক সময় স্টার ছিলাম বাংলাদেশে। এখন এই যে একটা গাছের পাতা ঝরে পড়ে যায়, নতুন পাতা গজায়, এটা কিন্তু প্রাকৃতিক নিয়মে হয়। ঠিক তেমনি আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা ঝরে পড়ছি, এই সময়টা কিন্তু নতুন প্রজন্মরা আসবে, এটাই বাস্তবতা। সেই জন্য এখানে আক্ষেপ করার কিছু নেই। হ্যাঁ, একজন শিল্পী হিসাবে যেটা মনে হয়, সব শিল্পীর সেটা মনে হয়, যারা সিনিয়র এখন আছেন, যারা ডাক কম পান, আমি ব্যক্তিগতভাবে এরকম শিল্পী কয়েকজনকে চিনি, তারা মনে মনে কষ্ট পান। আমি তাদের সাথে কথা বলে দেখেছি, কারণ আমি নিজে একটা অনুষ্ঠান উপস্থাপনা করতাম, তাদের সাথে আমি কথা বলেছি। আমাদের অনেক বড় বড় আর্টিস্ট ডাক কম পান, যখন ডাক পান না, বা কম পান তো বটেই, মানে অনেক সময় পানই না। একটা সময় তার স্টার ছিলেন, 60-এর দশকে স্টার ছিলেন, তো বা 70 দশকেও স্টার ছিলেন, তাদেরকে ডাকা হয় না। তাদের মনের ভেতর একটা আক্ষেপ তো থাকে যে একটা সময় আমার খুব প্রয়োজন ছিল, এখন কোনো প্রয়োজন নেই। এই কষ্টটা আমি তাদের মন থেকে বের করে নিয়ে আসতে পেরেছিলাম সেই আমার অনুষ্ঠানে। তাই বললাম যে
আমি কিন্তু হ্যাঁ আরও একটা সময় পরে হয়তো আমিও সেরকম হয়তো ভাবতে পারি, কিন্তু আমি এখনও পর্যন্ত মনে করি যে এটা প্রাকৃতিক নিয়মে হয় এবং এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনেই কিন্তু আমাকে চলতে হবে। জি, আমাকে যদিও নতুন প্রজন্মের অনেক শিল্পী বলছে যে স্যার আপনি এখনও তো অনেক ভালো গান করেন, কিন্তু আমার ভালো তো এই ভালো আমি চাই না। সেটাই, যে ভালোটা ছিল যে ওটা ফিরে স্ট্যান্ডার্ড আসবে ছিল, না। হ্যাঁ সেটা ফিরে আসবে না। হ্যাঁ, তো আমার শারীরিক কিছু সমস্যার কারণে দেখা যাচ্ছে ভয়েসও কিছু সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলি আমরা এটা আসবেই, এটা হবেই। অতএব আমি যদি বলি যে আমার 20 বছর বয়সের বা 25 বছর বয়সের যে ভয়েসটা সেইটা এখন থাকবে গাইবো, এটাও সম্ভব না, কখনোই সম্ভব না, এটা আসবে না। আক্ষেপ নেই, কোনো মানে দুঃখ নেই, এটাই বাস্তবতা। নিজের শিল্পী জীবন নিয়েও কোনো কখনো আক্ষেপ কাজ করেনি? না, প্রাপ্তির জায়গা কত আমার মনে হয় যে আমি যেখান থেকে এসেছি, আমার মা গান করতেন, এসরাজ বাজাতেন, বোনেরা গাইতো, নাচতো। হ্যাঁ, একটা মানে সঙ্গীত পরিমণ্ডলী তো বেড়ে ওঠা। তারা কেউ আর ধরে রাখেনি, বাট আমি ধরে রেখেছি। আমি পড়াশোনা করেছি, দেশের বাইরে গিয়েছি মিউজিক নিয়ে পড়াশোনা করতে। আমি যে এত দূর আসতে পারবো সেটা তো ভাবিনি। তা আমি যে আসতে পেরেছি এটি তো আমার জন্য তার মানে প্রত্যাশার চাইতে প্রাপ্তির জায়গাটা বেশি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো ভাবিনি আমি এইভাবে উঠে আসব। একটা সময় তো যদি বলি 80-র দশকের মাঝামাঝিটা আমার অনেক সুন্দর একটা সময় ছিল। আমি রাস্তাঘাটে চলতে পারতাম না, একটা মার্কেটের দোকানে ঢুকতে পারতাম না, মানে এমনই একটা সময় আমি কাটিয়েছি। অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে। এখন যেটা সেলফি, এখন ফটোগ্রাফ। হ্যাঁ, অটোগ্রাফের জায়গা ফটোগ্রাফ। জি দাদা, অনেক ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। আমার কাছে মনে হয় যে আজকে নতুন কিছু অনুভূতির কথা জানলাম আপনার কাছ থেকে। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর একটি গান শুনি তাহলে আমরা। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। সুন্দর, অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, জানাতে চাই, এনটিভিকে ধন্যবাদ, দর্শক যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনাকে জানাতে চাই স্বাধীনতা দিবসের আরো একবার শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।